মাথাটা এখনো টনটন করছে শোভনের। কোনো একটা কারণে ও প্রচন্ড চোট পেয়েছে, সাথে কানের পাশটাও কেমন জানি ব্যথা করছে। অনেক কষ্ট করে চোখ মেলে তাকালো শোভন চারপাশে, তবে তার চোখে শুধু নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। শোভন গায়ের পুরো জোর লাগিয়ে একটু উঠে বসার চেষ্টা করল, আর তখনই বুঝলো ওর বাঁ কাঁধের দিকটা বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠেছে। শোভন কাঁধে হাত দিয়ে বুঝলো ওর কাঁধটা মুচকে গেছে। এবার শোভন কোনো রকমে আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু ও এখানে এলো কিভাবে? ওর যেন কিছুই মনে পড়ছে না। ও কোথায় আছে এখন? কি করেই বা ওর এত চোট লাগলো? হঠাৎ শোভনের মাথায় ভীষণ যন্ত্রণা করে উঠল। শোভন বুঝল হয়তো মাথায় চোট লাগার জন্য ও সাময়িক কিছু মিনিটের জন্য হয়তো কিছু জিনিস ভুলে গেছে। অনেকক্ষণ অন্ধকারে থাকার জন্য এখন ধীরে ধীরে অন্ধকারের চোখটা একটু সয়ে গেছে শোভনের। শোভন উঠে দাঁড়িয়ে মাথাটা এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করল, আর যেটুকু বুঝতে পারল ও একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। ঘরটার চারদিকে দেওয়ালের থেকে চুনসুরকি খসে পড়ে ইট বেরিয়ে পড়েছে। কালচে দেওয়ালের গায়ে শ্যাওলার দাগ। মাথার ওপরের ছাদ অর্ধেকটা ভাঙা। সেই ভাঙা ছাদের অবশিষ্ট অংশ ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ে আছে, আর বাকি অংশ বিপজ্জনকভাবে ঝুলে আছে। একদিকে দেওয়াল ভেঙে ইটের গাদা স্তূপ হয়ে পড়ে আছে। শোভন সবকিছু দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ঠিক তখনই একটা বিচ্ছিরি পচা গন্ধে ওর গাটা যেন গুলিয়ে এলো। কোন রকমের নাক চাপা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের বাইরে এলো শোভন, আর এসে চোখ পড়ল একটা বড় হল ঘরের ওপর। এই ঘরটাও পরিত্যক্ত। শোভন বুঝল সে কোনো এক পোড়ো বাড়ির মধ্যে ঢুকে পড়েছে এখন। এই ঘরটায় আসতে শোভনের চোখ পড়ল একটা ফাটা দেওয়ালের দিকে। সেখান থেকে দিনের আলো অল্প অল্প ভেতরে আসছে। সেখানে দাঁড়িয়ে অভ্যাসবশত শোভন হাত ঘড়িটার দিকে নজর দিল। হাত ঘড়িটাও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন ঠিক কটা বাজে তার কোনো আন্দাজ করতে পারল না শোভন। এই ঘর থেকে যেদিকে বাইরে যাওয়ার রাস্তা, সেদিকে খানিকটা এগিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ালো শোভন। ওর যেন এখানে আসার কারণ কিছুটা মনে পড়ছে। ও কেন, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এরকম পুরো জায়গায়? হ্যাঁ, এবারে একটু একটু মনে পড়ছে শোভনের। শোভন এই বাড়িটার সন্ধান ওর ছোটবেলার বন্ধু ভাস্করের কাছ থেকে পেয়েছিল। ভাস্করের মিশর বাড়ি এই গ্রামে। সেই সূত্রেই সেই বাড়িটার সন্ধান পায়। দিন কয়েক আগের কথা। শোভন ঘরে বসে বই পড়ছিল। এখন বিকাল সময়টা ওর এই বই পড়েই কেটে যায়। না, কোনো পাঠ্য বই নয়, গল্পের বই। শুভম গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে। ঠিক তখনই একটা ফোন আসে। শোভন ফোনটা হাতে ধরে দেখে ভাস্করের ফোন। ভাস্কর শোভনের স্কুল সময়ের বন্ধু, অনেক ভালো মন্দ সময়ের সাথী দুজনে। শোভন ফোনটা ধরতেই ভাস্কর উত্তেজিত কণ্ঠে বলে উঠল,
মেম্বার সাহেবদের এখানে রমরমা ছিল। গরমের শেষে নদীর ধারে পরিত্যক্ত একটা নীলকুঠির অবশিষ্ট অংশ আজও পড়ে রয়েছে। স্থানীয় লোকেরা হানাবাড়ি বলে মনে করে ওটাকে। তাই রাত তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ চত্বর মারায় না। ইউটিউব চ্যানেলের জন্য দারুণ একটা কন্টেন্ট হতে পারে কিন্তু এটা। যেটুকু খবর পেলাম, এখনো পর্যন্ত কেউ কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেনি এখানে। করবি নাকি ভিডিও? আনন্দ আর উত্তেজনায় শোভনের হৃদস্পন্দন যেন দ্রুত হয়ে উঠল। কোনো রকমে উত্তেজনা চেপে শোভন উত্তর দিল, আরে দারুণ খবর দিলি তো ভাই, তাড়াতাড়ি ঠিকানাটা মেসেজ কর, আর সাথে সাথে যা যা জিনিসপত্র লাগবে সেটাও লিখে পাঠাস কিন্তু। আরে হ্যাঁ, চিন্তা করিস না, রাতের ভেতরেই সব পাঠাচ্ছি। চল এখন রাখি, বুঝলি? এই কথাটা বলেই ভাস্কর ফোনটা কেটে দেয়। শোভনের এই অলৌকিক জগতের বিষয় জানার নেশাটা সেই ছোট্টবেলা থেকে। তাই কলেজ পাশ করার পরেই আগ্রহবশত নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে বসলো শোভন। তার নাম রাখলো ভূত গোয়েন্দা শোভন। নানা পরিত্যক্ত অথবা ভুতুরে বলে যে জায়গাগুলোর দুর্নাম আছে, সেসব জায়গা খুঁটিয়ে দেখার আগ্রহ ওর ভীষণ। সেই সব জায়গাগুলো ক্যামেরাবন্দি করতে ওর ভীষণ ভালো লাগে। কয়েকটা যন্ত্র কিনেছে অল্প অল্প টাকা জমিয়ে, এই যেমন স্পিরিট বক্স, ডিজিটাল থার্মোমিটার, ইনফ্রারেড ক্যামেরা ইত্যাদি ইত্যাদি। চ্যানেলটার জনপ্রিয়তাও ইদানিং বেশ বেড়েছে। সদস্য সংখ্যা প্রায় লাখের উপর। বেশ মোটা অঙ্কের টাকাও উপার্জন করছে শোভন চ্যানেলের কৃপায়। তবে মাসখানেক ধরে সেরকম ভালো কোনো বিষয়বস্তু পাচ্ছে না শোভন। একটা জোরদার ভিডিও বানানোর জন্য একটা ভালো জায়গা চাইছিল। ঠিক সেই সময় ভাস্করের এই জায়গা সন্ধানের খবরটা শোভনের মনে আনন্দে যেন ভরিয়ে তুলল। এতদিন শোভন যা যা দৃশ্য বানিয়েছে সবটাই এই রাজ্য আর আশেপাশের প্রতিবেশী রাজ্যগুলো ঘুরে ফিরে বানিয়েছে। কয়েকটা ভিডিওর বেশ জনপ্রিয়তা হয়েছে। তবে ইদানিং ভালো বিষয়বস্তুর অভাবে ভিডিওগুলো সেরকম ভালো হচ্ছে না। চ্যানেলের সদস্যরাও বিমুখ হচ্ছে ভিডিও দেখতে। তাই এক প্রকার মরিয়া হয়ে উঠেছিল শোভন। শোভন সিদ্ধান্ত নিল আগামী শনিবার ও বাড়ি থেকে বেরোবে মোড়ামাটির উদ্দেশ্যে। অন্যান্য সময় শোভনের সাথে একজন সহকারী থাকে, কিন্তু এবার সেই সহকারী ছেলেটির শরীর বড্ড খারাপ। তাই শোভন একা যাবে বলেই ঠিক করল। কিন্তু এখানে আসার পর কি যে হলো সেটা কিছুতেই মনে করতে পারছে না শোভন। ওর মনে এখন অনেক প্রশ্নের ঢেউ খেলছে। তবে তার উত্তর কার কাছে চাইবে শোভন? শোভন পায়ে পায়ে হলঘর থেকে বেরিয়ে সামনে লম্বা বারান্দায় এসে দাঁড়ালো। তার মাথার উপর শতাব্দী প্রাচীন কড়িবর্গাগুলো ঝুলছে। সেদিকে মাথা তুলে তাকাতেই মাথাটা আবার কেমন জানি একবার লাট্টুর মতো ঘুরে উঠল তার। আর ঠিক তখনই মাথার উপর দিয়ে একটা মিশমিশে কালো বিশাল আকৃতির বাদুড় ডানা ঝাপটে উড়ে বাড়ির ভিতরে অন্ধকারে মিশে গেল। শোভন কোনো রকমে মাথা নিচু করে নিজেকে বাঁচিয়ে নিল, না হলে নির্ঘাত বাদুড়ের নখের আঁচড় লাগতো ওর গায়ে। শোভন বারান্দা থেকে বাইরে তাকিয়ে দেখতে পেল সামনের ঘন গাছপালার ওপর মোলায়েম রোদ্দুর খেলা করছে। তবে সেই রোদ্দুরের কোনো তেজ নেই। সময়ের আন্দাজ করল শোভন, নয়তো ভোর হচ্ছে অথবা পরন্ত বিকেল বেলা। এখন সে কতক্ষণ এই ঘরের ভিতরে অজ্ঞান হয়ে পড়েছিল কে জানি। শোভন কোন রাস্তা দিয়ে যে এইখানে এসেছিল সেটাও ওর যেন মনে নেই। ওর হঠাৎ মনে উঠল ও সাথে করে যে সমস্ত দামি সরঞ্জামগুলো এনেছিল সেগুলোও বা কোথায় গেল। ওগুলো না নিয়ে ও
ও যে ফেরত যেতে পারবে না বাড়িতে। অনেক বছরের টাকা জমানোর ফল ওই জিনিসগুলো। শোভনের মাথায় হঠাৎ এলো, কাছে পিঠে কোনো গ্রাম নিশ্চয়ই আছে, সেখানে গিয়ে যদি কিছু সাহায্য পেতাম তাহলে হয়তো। শোভন বারান্দায় দাঁড়িয়ে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে শুরু করলো। ঠিক তখনই ওর নজরে পড়ে পুরো বাড়িটার বাঁদিকের ঘন গাছপালার মধ্যে দিয়ে একটা সরু পথ এগিয়ে গেছে সামনের দিকে। শোভন মনে কিছুটা সাহস সঞ্চয় করে সেই রাস্তাটাকে অনুসরণ করল। তবে কয়েক পা এগিয়ে অনুভব করলো ওর গলাটা যেন শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। এখন একটু জল না পেলে বোধহয় আবার অজ্ঞান হয়ে পড়ে যাবে শোভন। শোভন আর চলতে পারছে না যেন। ভীষণ ক্লান্তিতে শোভন সেখানেই বসে পড়ল। এখন শোভনের চারিদিকে ঘন গাছপালায় ভর্তি। শোভন বুঝল এখানে এমনভাবে পড়ে থাকলে তো মৃত্যু অবধারিত। তাই ও কোনো রকমে পা ঘষতে ঘষতে এগিয়ে চলল সামনের দিকে। শোভন কিছুটা এগোতেই বন জঙ্গল একটু হালকা হয়ে এলো। শোভন বুঝল সামনে হয়তো হাইরোড দেখা যাচ্ছে। শরীরের অবশিষ্ট সবটুকু শক্তি একত্রিত করে সেদিকে কোনো রকম টলতে টলতে এগিয়ে গেল শোভন। আশপাশের পরিবেশ ইতিমধ্যে অন্ধকার হতে শুরু করেছে। শোভনের মনে জাগা প্রশ্নটা শোভন সঙ্গে সঙ্গে পেয়ে গেল। এখন সকাল নয়, প্রকৃতি জানান দিচ্ছে রাতের পূর্বাভাস সামনেই। শোভন মেন রাস্তায় দাঁড়িয়ে দুহাত তুলে ছুটে চলা গাড়িগুলোকে থামানোর চেষ্টা করল, কিন্তু না, কোনো গাড়ি যেন দাঁড়াচ্ছে না। সামনে দিয়ে অনেক স্পিডে বেরিয়ে যাচ্ছে এক একটা গাড়ি। অগত্যা শোভন মরিয়া হয়ে সামনে আসা একটা লাল রঙের মারুতি গাড়ির পথ আটকে দাঁড়ালো। গাড়িটা একটা বিশ্রী শব্দ করে ভীষণ জোরে ব্রেক চেপে দাঁড়ালো শোভনের সামনে। শোভন যেন আর টাল সামলাতে না পেরে রাস্তার পাশেই পড়ে গেল। শোভন আবছা চোখে দেখতে পেল গাড়ির দরজা খুলে এক সুন্দরী তরুণী নেমে আসছে। পরনে নীল রঙের জিন্স আর লাল রঙের টি শার্ট। বয়স আশা করা যায় ওই 20-22 বেশি হবে না। সেই মেয়েটি এসে শোভনের সামনে দাঁড়াতেই শোভন হাঁপাতে হাঁপাতে বলল, আমি আমি শোভন রায়, খুব খুব বিপদে পড়েছি। দয়া 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 করে আমার সাহায্য করুন। একটু জল দিতে পারবেন? তেষ্টায় গলাটা যেন শুকিয়ে যাচ্ছে আমার। ইতিমধ্যে গাড়ি থেকে একজন বয়স্ক ভদ্রমহিলা আর ঠিক ওনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে গাড়ির ড্রাইভার বলে মনে হচ্ছে। তা ভদ্রলোকটি এগিয়ে এলেন শোভনের দিকে। অল্প বয়সী মেয়েটি গাড়ি থেকে এক বোতল জল এনে এগিয়ে দিল শোভনের দিকে। কিছুটা ঢোক ঢোক করে জল খাওয়া মাত্রই গাটা যেন গুলিয়ে বমি উঠে আসতে চাইল শোভনের। অনেক কষ্টে বমির দমক সামলে জলের বোতলটা পাশে সরিয়ে রাখল শোভন। সেই ড্রাইভার গোছের ভদ্রলোকটি শোভনকে এইবার জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার বাবু? এরম রাস্তার মাঝে দাঁড়িয়ে গাড়ি থামানোর মানেটা কি? শোভন একবার ঢিক গিলে নিয়ে অতি সংক্ষেপে নিজের পরিচয় আর যেটুকু ঘটনা মনে আছে সেটুকু বলল সবাইকে। ঠিক তখনই মেয়েটি এবার নিজের পরিচয় দিয়ে জানালো, আমার নাম মল্লিকা সেন, বাড়ি কলকাতায়। আর উনি আমার মা রমা সেন। আমার মায়ের বাপের বাড়ি দুর্গাপুরে। একটা পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে যাচ্ছি আমরা। শোভন কাতর স্বরে তার দিকে হাত বাড়িয়ে অনুরোধ করে বলল, আমার
দামি কিছু ইলেকট্রনিক সরঞ্জাম ওই ধ্বংসস্তূপের মধ্যে কোথাও হারিয়ে গেছে। আমি ওগুলো না নিয়ে এখান থেকে যেতে পারবো না। দয়া করে আমাকে যদি একটু সাহায্য করেন, তাহলে আমি ওইগুলো সংগ্রহ করে নিতে পারি। তারপর আমাকে যে কোনো জনবহুল স্থানে বা হাসপাতালে পৌঁছে দিলেই চলবে। আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। তখনই পাশে দাঁড়িয়ে থাকা রমা দেবী একটু গম্ভীর স্বরে বললেন, আপনাকে সাহায্য করতে আমরা চাই, কিন্তু আপনি তো দেখতেই পাচ্ছেন আমরা দুজন মহিলা, আর ইনি গাড়ি চালক বিমল। ইনি ছাড়া এই মুহূর্তে আমাদের সাথে আর কেউ নেই। এছাড়া এখন রাত নেমেছে, তাই আপনাকে যদি সামনের কোনো হাসপাতালে নামিয়ে দিই তাহলে কি খুব অসুবিধে হবে? আপনি সুস্থ হয়ে পরে না হয় এসে এই জিনিসগুলো ওই বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাবেন। শোভন এইবার একটু অসহায়ভাবে ওনার মেয়ে মল্লিকার দিকে তাকালো। হয়তো ওর অসহায় অবস্থা দেখে মল্লিকার কিছুটা মায়া হলো, আর সে তার মায়ের দিকে উদ্দেশ্য করে বলে উঠল, হয়তো ভদ্রলোকের অনেক ক্ষতি হবে ওই সরঞ্জামগুলো হারিয়ে গেলে। মা, তুমি বরং কিছুক্ষণ এখানেই গাড়িতে বসে অপেক্ষা করো। আমি বিমলদাকে নিয়ে ওনার সাথে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসি, তারপর না হয় ওনাকে নিয়ে হাসপাতালে যাওয়া হবে। রমা দেবী আমতা আমতা করে কিছু একটা বলার আগে মল্লিকা ড্রাইভারের দিকে উদ্দেশ্য করে বলল, বিমলদা, তোমার কাছে একটা বড় টর্চ আছে না? ওটা নিয়ে একটু এসো তো আমাদের সাথে। এক্ষুনি তো পুরো অন্ধকার নামবে, তার আগেই কিন্তু আমাদের ফিরে আসতে হবে। আর তুমি এক কাজ করো জানো তো, তুমি বরং গাড়িটা সাইডে নামিয়ে রাখো। আর মা, তুমি একটু বসো, আমরা যাবো আর আসবো, কেমন? এই বলেই মল্লিকা আর বিমলদা শোভনের সাথে এগিয়ে গেল জঙ্গলের দিকে। শোভন মনে মনে ভাবতে থাকে, হয়তো মল্লিকা না হলে আজ আর ওর জিনিসগুলো আনতে যাওয়া হতো না। শোভন হঠাৎ বুঝতে পারে একটু আগে ওর শরীরে যে কষ্টটা হচ্ছিল তা এখন অনেকটা কমে গেছে। শোভন আর মল্লিকা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে জঙ্গলে পাশাপাশি হাঁটছে, আর বিমলদা ওদের থেকে কয়েক হাত পিছনে টর্চ হাতে নিয়ে আসছে। শোভন মাঝে মধ্যে মল্লিকার দিকে আর চোখে তাকাচ্ছে। ভারী সুন্দর দেখতে মল্লিকাকে। কি সুন্দর দুই কাজল কালো বড় বড় চোখ। শোভন বারবার আর চোখে দেখতে থাকলো মল্লিকার দিকে, আর মনে মনে ভাবতে থাকলো, বিধাতা কতই না সময় নিয়ে বানিয়েছে এমন নিখুঁত হাতে বানানো নিদর্শনটি। যাকে শোভন নিজ মনেই হেসে উঠল আর ভাবতে থাকলো, কিছুক্ষণ আগেও ভেবেছিল ও হয়তো প্রাণেই বাঁচবে না আর, কিন্তু ভগবানের কি লীলা, এমন সুন্দরী নারী মূর্তির সঙ্গ ও কোনোদিনও ভেবে উঠতে পারেনি। হঠাৎ মল্লিকা বাপরে বলে চিৎকার করে ওঠে। তারপর শোভনের বাম হাতটা চেপে ধরে একদিকে আঙুল নির্দেশ করে কিছু একটা দেখাতে চাইল। শোভন সেদিকে তাকিয়ে দেখল, কালো আর সাদা ছোপ ছোপ লম্বা দড়ির মতো কিছু একটা সামনের অসত্য গাছটার কোটরের মধ্যে ঢুকে গেল। আলতু সরে গিয়ে মল্লিকার কাছে দাঁড়িয়ে শোভন বলল, ভয় পেও না, ওটা আসলে সাপ। এরম জঙ্গল অঞ্চলে এসব খুব স্বাভাবিক বিষয়। মল্লিকা ভয়ে একেবারে শোভনের বুকের কাছে পিছিয়ে এলো। শোভন এখন ওর দেহের উষ্ণতা অনুভব করতে পারছে। মল্লিকার শরীর থেকে এক মাদকীয় সুগন্ধ ধীরে ধীরে জাগিয়ে তুলছে শোভনের এক অজ্ঞাত সত্তাকে। কোনো রকমে নিজেকে সামলে পুরো বাড়িটার দিকে এগিয়ে গেল শোভন। ওর পিছনে আসছে মল্লিকা। সেখানে পৌঁছানোর পর যেন আকাশ আরো কালো হয়ে গেছে। বাড়িটার দিকে তাকিয়ে এখন মনে হচ্ছে যেন কোনো এক দানব দাঁত বের করে নিজের এক বিকট রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে।
বিমলদা বাড়িটার উপরে টর্চের আলো মারতেই ভালো করে বাড়িটাকে চোখ ফিরিয়ে দেখতে শুরু করলো শোভন আর মল্লিকা। দোতলা বাড়ির অধিকাংশটাই ভাঙা, ভিতরটা ঘন অন্ধকার। অবাক হয়ে লক্ষ্য করলাম আমরা দুজনেই, এই জায়গাটা যেন আশেপাশের জায়গা থেকে একটু বেশি চুপচাপ। একটা ঝিঁঝি পোকা পর্যন্ত ডাকছে না এখানে। বিমলদা হঠাৎ বাড়িটার সামনে এসে একবার থমকে দাঁড়ালো, তারপর কাঁপা কাঁপা গলায় মল্লিকার উদ্দেশ্যে বলল, দিদিমণি, আমার ভূত প্রেতে বড্ড ভয় করে, আমি বরং এখানেই দাঁড়াই, তো তোমরা ভেতর থেকে গিয়ে নিয়ে আসো কি আনার। বিমলদার এমন কথা শুনে মল্লিকা বিরক্ত মাখানো স্বরে ওনাকে বলল, কি সব বলছো তুমি? এই নাকি তুমি কিচ্ছুতে ভয় পাও না, আমায় বাপি খালি বলে। যাই হোক, ঠিক আছে, দাঁড়াও এখানেই, দাও আমায় টর্চটা দাও। এই বলেই মল্লিকা বিমলদার হাত থেকে টর্চটা নিয়ে ভিতরে এগিয়ে গেল, আর পিছন পিছন চলল শোভন। মল্লিকার পিছনে চলতে চলতে শোভন মনে মনে ভাবতে শুরু করলো, বিমলদা ওদের সাথে না আসায় শোভন বেশ খুশি হয়েছে। এমন অপরূপ সুন্দরী এক কন্যার সাথে কিছুক্ষণ সময় কাটানো ভাগ্যের বিষয়। মল্লিকা হঠাৎ শোভনকে জিজ্ঞেস করে, আচ্ছা শোভন বাবু, আপনার জিনিসগুলো ঠিক কোথায় থাকতে পারে বলে আপনার মনে হয়? ঠিক মনে করতে পারছি না, মনে হচ্ছে আমি দোতলায় উঠেছিলাম একবার। তাহলে বরং চলুন ওপরটাতেই প্রথমে দেখে আসি। এখানে যে এই রকম একটা জরাজীর্ণ নীলকুঠি আছে, আপনি না বললে তো তা জানতেই পারতাম না। জানেন তো, আমার না আবার এসব পুরনো স্থাপত্য দেখতে দারুণ লাগে। কত ইতিহাসের সাক্ষ্য বহন করছে এইসব ইমারতের প্রত্যেকটি ইট। যাই হোক, দোতলার দিকে যাওয়ার সিঁড়িটা কোন দিকে সেটা মনে আছে আপনার? শোভন আন্দাজে একটা দিক নির্দেশ করলো, আর সেদিকে কিছুটা এগিয়ে সত্যি সত্যি দেখতে পেল কাঠের সিঁড়িটা, তার আশেপাশের জায়গাটা গাঢ় অন্ধকারে মেশানো। সামান্য টর্চের আলো জ্বালিয়ে সাবধানে এক পা করে উঠতে থাকলো দুজনে। মল্লিকার সামনের দিকে হাঁটছে টর্চের আলো জ্বালিয়ে, কিন্তু সিঁড়ির ওপরের ধাপে পা দিতেই মল্লিকা আবার সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো। অসাবধানবশত প্রায় পিছলে পড়েই যাচ্ছিল মল্লিকা। শোভন ছুটে এসে তাড়াতাড়ি মল্লিকার হাতটা শক্ত করে চেপে ধরল। মল্লিকা কাঁপা কাঁপা গলায় শোভনকে বলে উঠল, আমি 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 স্পষ্ট দেখতে পেলাম দুটো দুটো লাল লাল চোখ অন্ধকারে জ্বলছিল, আমাদের দেখেই সামনের ঘরটায় ঢুকে গেল। শোভন মল্লিকাকে শান্ত করিয়ে বলল, আমি তো আছি, তুমি আমায় শক্ত করে ধরে থাকো, তাহলে আর কোনো ভয় পাবে না। এক হাতে মল্লিকাকে শক্ত করে ধরে সামনের ঘরটার মধ্যে টর্চের আলো ফেলল শোভন। মেঝেতে ধুলোর পুরো আস্তরণ পড়েছে, তবে কড়িকাঠের দিকে নজর যেতেই মল্লিকা ভয়ার্ত গলায় মাগো বলে আর্তনাদ করে উঠল। শোভন দেখল ডালিমের দানার মতো লাল লাল জোড়ায় জোড়ায় কয়েকটা চোখ জ্বলছে ওদের দিকে তাকিয়ে। বিকট ঝুলন্ত প্রাণীগুলো যে বাঁদুর তাতে কোনো সন্দেহ নেই, তবে এত বড় আকৃতির বাঁদুর সাধারণত দেখা যায় না। ভীষণ ভয়ে মল্লিকার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। মল্লিকার হৃদযন্ত্রের দ্রুত ধুকপুকানির শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে শোভন। হঠাৎ কিছু দূর থেকে খসখস করে কিছু একটা শব্দ শুনতে পাওয়া গেল। মল্লিকা বাঁদুরগুলো থেকে চোখ সরিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই শব্দ অনুসরণ করে। শোভন চলল মল্লিকার পিছন পিছন। পাশের ঘরের দরজা দিয়ে আলো পড়তেই শোভন দেখতে পেল
এই ঘরের মেঝেটা ভাঙা। মনে হচ্ছে এই ঘরটা নিচের ঘরে বোধহয় শোভন অজ্ঞান হয়ে পড়েছিল। সেটা ভেবেই শোভনের মাথাটা আবার একবার পাক খেয়ে উঠল। সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল শোভন। আর হঠাৎ শোভনের কিছুটা স্মৃতি মাথায় এলো। শোভন মনে মনে ভাবল, হ্যাঁ, মনে পড়ছে, কাল সন্ধেবেলায় এখানেই তো এসে দাঁড়িয়েছিলাম আমি। কাঁধের ব্যাগপ্যাকটা রেখেছিলাম ওই পাশে একটা ভাঙা টেবিলের ওপর। শোভন অন্ধকারে সেদিকে খানিকটা এগিয়ে যেতেই ওর হাতে ব্যাগটা স্পর্শ হলো। সেটা তুলতেই খুব ভারী অনুভব হলো শোভনের। শোভন বুঝল, তার মানে এর মধ্যে থেকে কোনো সরঞ্জাম সে কাল রাতে বের করেনি। কিন্তু তারপর কি ঘটেছিল আর কিছু মনে পড়ছে না কেন শোভনের? এদিকে মল্লিকা টর্চ হাতে একা একাই বেশ অনেকটা দূরে এগিয়ে গেছে। সারি সারি ঘরের প্রত্যেকটির ভাঙা দরজা দিয়ে টর্চের আলো ফেলে ও শোভনের জিনিসগুলো খুঁজে বেড়াচ্ছে। শোভন মল্লিকাকে অনুসরণ করে এগিয়ে যেতে চাইল ওর কাছে, কিন্তু ও পারছে না। ওর পা দুটো যেন হঠাৎ খুব ভারী হয়ে উঠেছে। শোভন স্পষ্ট অনুভব করছে বেশ কয়েকটা কালো কালো ছায়া যেন ওকে চারদিক থেকে ধরে রেখেছে। তাদের অদৃশ্য ক্রুদ্ধ দৃষ্টি যেন শোভনকে গিলে খেতে চাইছে। হঠাৎ ভীষণ জোরে পায়ের ধূপধাপ শব্দ শোভনের কানে ভেসে এলো। শোভন দেখতে পেল মল্লিকা দ্রুত পদক্ষেপে ফিরে আসছে ওর দিকে। শোভন তখনও সেখানেই দাঁড়িয়ে। মল্লিকা এসে শোভনের সামনে দাঁড়িয়ে ওকে বলল, আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে দেখতে না পেয়ে তো আমি ভয় পেয়ে গেছিলাম। শোভন ওর দিকে তাকিয়ে মুচকি হেসে হাতে ধরে থাকা ব্যাকপ্যাকটা তুলে ধরল। এবার শোভনের ঠোঁটেও যেন একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। সিঁড়ি দিয়ে আবার সাবধানে পা ফেলে নিচে এলো দুজনে। বড় হলঘরটার মাঝামাঝি আসতেই দুজনে শুনতে পেল একটা রিনরিনের শব্দ। মোবাইল ফোনের রিংটোন। শোভন অভ্যাসবশত দ্রুত হাতটা পকেটে ছোঁয়াতেই বুঝলো তার পকেট ফাঁকা। শোভন তখনই একটু জিভ কেটে মনে মনে ভাবে, ইস, এতক্ষণ একবারের জন্য এটার কথা মনে পড়ল না আমার। শোভন খানিকক্ষণ শব্দটার উৎস খুঁজে বেড়ালো। ঠিক কোথা থেকে আসছে শব্দটা? পরে শোভন বুঝল শব্দটা আসছে সিঁড়ির পাশে দ্বিতীয় ঘরটা থেকে, ঠিক যেখানে জ্ঞান হারিয়ে পড়েছিল শোভন। মল্লিকা হাতে টর্চ নিয়ে এগিয়ে গেল সেই ঘরটার দিকে। শোভন বাইরেই দাঁড়িয়ে আছে। মোবাইল ফোনের রিনরিনের সুর আস্তে আস্তে যেন শোভনের মস্তিষ্কের ওপর বিছিয়ে থাকা বিস্মৃতির চাদর একটু একটু করে সরিয়ে দিতে থাকলো। আর সঙ্গে সঙ্গে শোভনের সবটুকু মনে পড়ে গেল। সবকিছু মনে পড়ে গেছে এখন ওর। মল্লিকা ঘরের মধ্যে উঁকি মেরে কিছু একটা দেখে ভয়ার্ত কণ্ঠে ভীষণ জোরে চিৎকার করে ওঠে। সেখান থেকে ছুটে এসে দাঁড়ায় শোভনের সামনে। ভয়ে, অবিশ্বাস আর বিস্ময়ে যেন একসাথে খেলা করছে ওর বিস্ফারিত চোখ দুটিতে। এখন থরথর করে কাঁপছে পরিপুষ্ট কোমল লালচে ঠোঁট দুটো। মল্লিকা শোভনকে দেখে কয়েক পা পিছিয়ে যেতে গিয়ে আবার থমকে দাঁড়ালো। ইতিমধ্যে বেশ কয়েকটা কালো লম্বা লম্বা ছায়া শরীর কড়িকাঠ থেকে নেমে মল্লিকার পিছনে এসে দাঁড়িয়েছে। সেই সব ছায়া শরীরের চোখগুলো লাল আলোক বিন্দুর মতো জ্বলছে। এত নিকষ কালো অন্ধকারের মধ্যেও
ওদের তীক্ষ্ণ সাদা দাঁতগুলো শোভন ভালো করে দেখতে পাচ্ছে। এবার শোভন দেখছে একটু একটু করে মল্লিকার দিকে এগিয়ে আসছে সেই কালো ছায়া মূর্তিগুলো। মল্লিকা তখনও শোভনের দিকে তাকিয়ে আছে। শোভন বুঝতে পারছে মল্লিকা যেন প্রচন্ড ভয় পেয়েছে। তীক্ষ্ণ কাঁপা কান্না জড়ানো গলায় মল্লিকা বলে উঠল, ওই ঘরে ধ্বংসস্তূপের মধ্যে একটা একটা লাশ পড়ে আছে শোভন বাবু। লাশটার হাতের মুঠোর মধ্যে একটা মোবাইল ফোন ধরে আছে, আর তার মুখটা একেবারে। মল্লিকা নিজের কথাগুলো শেষ করার আগেই শোভন হেসে উঠল। আর হাসতে হাসতে শোভন এগিয়ে আসছে মল্লিকার দিকে। মল্লিকা ভীষণ ভয়ে তাকিয়ে রয়েছে শোভনের দিকে। হঠাৎ শোভন বলে ওঠে, আমার এখন সব কিছু মনে পড়ে গেছে মল্লিকা। তোমায় সবটুকু বলি, শোনো তাহলে। কাল বিকেলে আমি একাই এসেছিলাম এই বাড়িতে। এখানে যখন এসে পৌঁছালাম তখন বিকেলবেলা। ভেবেছিলাম সন্ধে নামার আগেই কাজ শেষ করে ফিরে যাব, কিন্তু নিচের ঘরগুলো দেখতে দেখতেই সন্ধে নেমে এলো। আমার সাথে যে যন্ত্রগুলো আছে সেগুলো নিয়ে দোতলায় গেলাম। ইচ্ছে ছিল কোনো একটা ঘরে যন্ত্রগুলো রেখে আপাতত বন্ধুর মাসির বাড়িতে রাতটা কাটিয়ে সকালে এসে দেখব অস্বাভাবিক কিছু রেকর্ড হলো কি না। সেই মতো দোতলায় গিয়ে পিঠের ব্যাগটা একটা টেবিলে রেখে ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ঠিক তখনই মাথার ওপর অনেকগুলো ডানা ঝাপটানোর শব্দ পেলাম। মাথা তুলে দেখলাম বেশ কয়েকটা বিশাল আকৃতির বাদুড় ডানা ঝাপটে সারা বাড়ি ময় উড়ে বেড়াচ্ছে। আমাকে অবাক করে দিয়ে বাদুড়গুলো একে একে মেঝেতে এলো। তারপর ক্রমশ লম্বা আর সরু হতে থাকলো তাদের আকৃতিগুলো। লাল লাল চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে, তীক্ষ্ণ দাঁতে রক্তের ছোপ। বিপদের আভাস পেয়ে ছুটে পালাতে গেলাম। ভুল করে সিঁড়ির দিকে না গিয়ে উল্টো দিকে একটা ঘরে গিয়ে ঢুকলাম। জীর্ণ প্রাচীন ঘরের মেঝে আমার ভার সহ্য করতে না পেরে হুড়মুড় করে ভেঙে গিয়ে আমায় নিচে এনে ফেললো। ভয়ানক জখম অবস্থায় শেষ চেষ্টা করতে কোনো রকমে পকেট থেকে মোবাইল ফোনটা বার করে আনলাম, কিন্তু ডায়াল বোতামটা টেপবার আগেই বুঝতে পারলাম যে ওই কালো কালো লিকলিকে ছায়ামূর্তিগুলো এবার আমাকে ঘিরে ধরেছে। পরক্ষণেই আমার শরীরের নানা স্থানে তাদের ধারালো দাঁতের স্পর্শ অনুভব করলাম। আমার চামড়া ভেদ করে শরীরের মধ্যে প্রবেশ করছে ওই কামড়গুলো। আস্তে আস্তে নিস্তেজ হয়ে এলো আমার পুরো শরীরটা। মল্লিকা পাথরের মতো দাঁড়িয়ে আছে শোভনের দিকে তাকিয়ে, যেন ভীষণ ভয়ে বাকশক্তি হারিয়েছে সে। এবার শোভন মল্লিকার সামনে গিয়ে ওর গা ঘেঁষে দাঁড়াল। শোভন সযত্নে মল্লিকার ঘাড়ের কাছে হাত দিয়ে এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করে দিচ্ছে। আর হঠাৎ শোভন মল্লিকার কানের কাছে ঠোঁট দুটো নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, ভয়ানক তেষ্টা পেয়েছে আমার। আগে একটু গলা ভিজিয়ে নি, তারপর বাকি কথা বলবো। আর মুহূর্তের মধ্যে মল্লিকার ঘাড়ে গাঁথিয়ে বসাতে গেল শোভন তার তীক্ষ্ণ দাঁতের ফলাগুলো। ঠিক তখনই মল্লিকার শরীর থেকে যেন এক মিষ্টি সুগন্ধ পেল শোভন। মল্লিকা ঠক ঠক করে কাঁপছে সেখানে দাঁড়িয়ে। তার পালানোর চেঁচানোর সব শক্তি যেন কোথাও উধাও হয়ে গেছে। শোভন সেই তীক্ষ্ণ মিষ্টি গন্ধে খানিকক্ষণ দাঁড়িয়ে পড়ল। তারপর মাথা ধরে ভীষণ আর্তনাদ করতে শুরু করলো শোভন। ঠিক তখনই শোভন খুব জোরে একটা ধাক্কা দিয়ে হল ঘরের বাইরের দরজার দিকে ঠেলে ফেলে দিল মল্লিকাকে। কোনো রকমে নিজেকে সামনে নিল মল্লিকা। ঘরের ভেতর থেকে সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল শোভন,
সেই ভয়াবহ দৃশ্য চোখের সামনে দেখলো মল্লিকা। সে আর কিছু বলার অবকাশ পেল না, শুধু ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বাড়ির থেকে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে থাকলো মল্লিকা। ছুটে যাওয়ার সময় মল্লিকা চিৎকার করে বলে উঠল, পালাও এখান থেকে, বিমলদা, শিগগিরই পালাও। কিছুক্ষণের মধ্যেই ওদের পায়ের শব্দ জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। কালো কালো ডানা ঝাপটিয়ে সেই ছায়ামূর্তিগুলো ধাওয়া করতে যাচ্ছিল মল্লিকাকে, কিন্তু তারা বাড়ির দরজা অব্দি গিয়ে থেমে দাঁড়িয়ে পড়ল। শোভন নিশ্চিন্ত হলো আর মনে মনে ভাবল, যাক, তাহলে এই নরকের কীটগুলো এই বাড়ির বাইরে যেতে পারবে না আর। সেই কালো কালো পিশাচগুলো এবার শোভনের দিকে প্রবল ঘৃণা ভরা নজরে তাকিয়ে রয়েছে। ওদের লাল চোখগুলো দিয়ে যেন আগুন ঝরছে। তবে শোভনের আর কোনো ভয় নেই, কারণ এখন শোভনও ওদেরই মতো একজন। কিন্তু মুশকিল হলো, শোভনের যে সত্যি ভীষণ পিপাসা পেয়েছে, সেটা কি সে মেটাবেও?